ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া যৌথভাবে কাস্পিয়ান সাগরে মহড়া চালাবে। ত্রাণ ও উদ্ধার এবং কৌশলগত ও জলদস্যুতা প্রতিরোধের পরিকল্পনাকে সামনে রেখে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হুসেন খানজাদি গতকাল রোববার একথা জানিয়েছেন। মহড়ার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানাননি, তবে শিগগিরই এই মহড়া অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছেন। ইরান ও রাশিয়া দুদেশই কাস্পিয়ান সাগরে বাইরের দেশের সামরিক উপস্থিতির বিরোধী। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া নিশ্চিতভাবে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা বৃদ্ধি করবে। এর আগেও ইরান ও রাশিয়া কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালিয়েছে। কমান্ডার খানজাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যকার সহযোগিতা অনেক গভীর হয়েছে। রিয়ার অ্যাডমিরাল খানজাদি আরও বলেন, কাস্পিয়ান সাগরে বিদেশি সেনাদের উপস্থিতির প্রশ্নই আসে না এবং কেউ যদি সেখানে উপস্থিত ঘটানোর চেষ্টা করে তাহলে তা অবশ্যই প্রতিহত করা হবে। কাস্পিয়ান সাগর হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক এবং এর তীরবর্তী দেশগুলো এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে থাকে। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি রাশিয়া, চীন এবং ইরান। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য রাশিয়া, চীন ও ইরানকে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি রিপোর্টে যে 26টি হুমকির তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এই 3 দেশকে শীর্ষ অবস্থানে রেখেছে ওয়াশিংটন। খবর পার্স টুডের। ওয়াশিংটনের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস উদীয়মান দীর্ঘমেয়াদী যেসব হুমকির মুখে আমেরিকা, এই শিরোনামে এই রিপোর্টটি তৈরি করেছে। এই অফিস মার্কিন সরকারের 4টি কেন্দ্রীয় সংস্থার মধ্যে জরিপ চালিয়েছে, যেখান থেকে 26টি হুমকি চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট নিউজ পত্রিকা তাদের খবরে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি এবং ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই, এই 4 সংস্থায় জরিপ চালিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে চীন সম্পর্কে বলা হয়েছে, এই দেশটি কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং বিশ্ব শক্তি হিসেবে দাঁড়াতে চায়। রাশিয়া সম্পর্কে ওই রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য মস্কো নানামুখী যুদ্ধ সামগ্রী তৈরি করে হামলার সক্ষমতা বাড়াচ্ছে। মার্কিন সরকারের ওই প্রতিবেদনে ইরানকে 3য় বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, ইরান তার সামরিক বাহিনী ও গোয়েন্দা শক্তি বাড়াচ্ছে। এছাড়া ইরান এমন কিছু প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি ও সাইবার যুদ্ধে ব্যবহার করা হবে। মার্কিন এই রিপোর্টে উত্তর কোরিয়াকেও গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখানো হয়েছে। ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের আর্থিক সম্পর্ক তদন্ত করবে কংগ্রেস। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একটি প্যানেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের মধ্যকার যৌথ ব্যবসা এবং অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি তদন্ত করবে। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সদস্য এরিক সলওয়েল বলেন, শক্তভাবে বিষয়টি তদন্ত করা হবে, যার মধ্যে থাকবে ওয়াশিংটনে নিউ ট্রাম্প হোটেলে শত শত কক্ষ ভাড়া করার ঘটনা। ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার পর সৌদির লবিস্টরা এসব হোটেল কক্ষ ভাড়া করেছিলেন। তিনি বলেন, ট্যাক্স রিটার্ন ও ব্যাংক রেকর্ডের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক নিয়ে আপনারা জানতে পারবেন। সৌদি আরবের একটি জনসংযোগ কোম্পানিতে কাজ করেন এমন একজন মুখপাত্র মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট পত্রিকাকে বলেন, সৌদি লবিস্টরা এমন একটি বিল পাশে বাধা দেওয়ার চেষ্টা করেছেন যাতে 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার বিষয়ে বিদেশি সরকারগুলোকে দায়ী করে মার্কিন নাগরিকদের মামলা করার সুযোগ দেয়া হচ্ছিল। নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে থাকা লোকজন মার্কিন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে হোটেল কক্ষে থাকার সুযোগ করে দিয়েছিলেন এবং পরে তাদেরকে ক্যাপিটাল হিলে এই বিলের বিরুদ্ধে লবি করার জন্য পাঠানো হয়। সৌদি আরবের ওই জনসংযোগ প্রতিষ্ঠানটি হোটেল কক্ষের ভাড়া ও খাওয়া বাবদ $2,70,000 বিল পরিশোধ করেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সমস্ত দেশ বাদ দিয়ে প্রথম সফরে সৌদি আরব যান। ওই সফরে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয় এবং আমেরিকার কাছ থেকে সৌদি আরব $11,000 কোটি অস্ত্র কেনার চুক্তি করে। এসব বিষয় নিয়েও কংগ্রেসম্যান এরিক সলওয়েল কথা বলেন। এসপিভি চালু করতে পারেনি ইইউ, খারাপ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে লেনদেনের উপায় ঠিক করতে ব্যর্থতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছে তেহরান। এই ব্যর্থতার জন্য ইউরোপীয় জোটকে পরিণতি বরণ করতে হবে বলেও ইরান সতর্ক করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি গতকাল শেষ বেলায় বলেছেন, ইরানের পাওনা পরিশোধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এসপিভি নামে যে পথ বের করতে চেয়েছিল তাতে মারাত্মক রকমের দেরি হয়েছে, কিন্তু এখনও তা নির্ধারিত হয়নি। এই ব্যর্থতার জন্য ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে।
ইরানের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বলেছিল তারা পরমাণু সমঝোতা মেনে চলবে এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেহরানের সঙ্গে লেনদেন ঠিক রাখার জন্য এসপিভি চালু করবে। গত কয়েক মাস ধরে এ নিয়ে কাজ করলেও এখনো সেই এসপিভি আলোর মুখ দেখেনি। প্রথমে ইউরোপীয় ইউনিয়ন বলেছিল মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগেই 2018 সালের আগস্ট মাসে এসপিভি চালু করা হবে, কিন্তু 4 নভেম্বর নিষেধাজ্ঞা আরোপ করার পরও তা চালু করতে পারেনি ইইউ। ইরান বলে আসছে ইউরোপীয় ইউনিয়ন এই ব্যবস্থা চালু করতে পারলে তেহরান পরমাণু সমঝোতা মেনে চলবে, অন্যথায় তারাও তা বাতিল করবে। পাকিস্তানি নৌবহর গেছে ইরানে, চলবে যৌথ প্রশিক্ষণ কোর্স। 4 দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তানের একটি নৌবহর ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে। এই সফরের মাঝ দিয়ে ভ্রাতৃপ্রতিম দুদেশের সামরিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। গতকাল রোববার পাকিস্তানের নৌবহরটি বন্দর আব্বাসে পৌঁছায়। এতে রয়েছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস খাইবার, পিএমএসএস ঝোপ, পিএনএস মাদাদকার এবং পিএনএস রা নাওয়ার্দ। ইরানের নৌবাহিনীর কমান্ডার মুস্তফা মোহাম্মদ জানান, পাকিস্তানি নৌসেনারা স্থানীয় ইরানি নৌ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যৌথ সাংস্কৃতিক ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন। এছাড়া নৌবাহিনীর বন্দর আব্বাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন। কমান্ডার মুস্তফা মোহাম্মদই জানান, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরান এ পর্যন্ত পাকিস্তানে বেশ কয়েকটি নৌবহর পাঠিয়েছে। এর মধ্যে 2016 সালে করাচি বন্দরে ইরানের 43তম নৌবহর যৌথ ত্রাণ ও উদ্ধার মহড়ায় অংশ নিয়েছিল। এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফের পদত্যাগ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম মেটিস পদত্যাগের 1 মাস পর পদত্যাগ করলেন মন্ত্রণালয়টির চিফ অব স্টাফ কেভিন সুইনি। রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে রিয়ার অ্যাডমিরাল সুইনির একটি বিবৃতির বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাইভেট সেক্টরে ফিরে যাওয়ার সঠিক সময় এটি। যুক্তরাষ্ট্রের সৈন্যদেরকে সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 3য় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি পদত্যাগ করলেন। সরকারি কর্মকর্তারা বলছেন, কারও প্রস্থানের কোনো টাইম টেবিল নেই। 2017 সালের জানুয়ারিতে 2 বছরের জন্য এই পদে দায়িত্ব পাওয়া রিয়ার অ্যাডমিরাল সুইনি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান, এই মন্ত্রণালয়ের অন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারা তার জন্য গর্বের। তবে এতে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, তার পদত্যাগ ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিগুলোকে অনেকটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী তার পদত্যাগপত্রে সিরিয়া থেকে আমেরিকান সৈন্যদেরকে সরিয়ে আনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মত বিরোধিতার ইঙ্গিত দেন। তিনি লেখেন, আপনার মতের সঙ্গে একমত হবেন এমন একজনকে প্রতিরক্ষা মন্ত্রী করতে পারেন আপনি। আমি মনে করি এটাই আমার পদত্যাগ করার সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্টের বিস্ময়কর ঘোষণার পর পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 1 সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্য সফর করবেন মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে। মমতাই হতে পারেন প্রথম বাঙালি প্রধানমন্ত্রী। দিল্লি। বাঙালিদের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। বিরোধী শিবিরের নেতাকে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে যাওয়ায় ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। অতীতের বিরোধী নেতাদের তুমুল আক্রমণ করে অথবা পুলিশ পেটানো দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন দিলীপ ঘোষ। এদিনও তেমনটি হলো বলে মনে করা হচ্ছে। খবরে বলা হয়, শনিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর জন্মদিন প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে খড়গপুরের এমপি দিলীপ ঘোষ বলেন, আমরা চাই উনি সুস্থ থাকুন এবং সুস্থ থাকলে ভালোভাবে কাজ করতে পারবেন, আর সেটা জরুরি। কারণ কোনো বাঙালির যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে তাহলে সেটা উনারই আছে। এদিকে দিলীপ ঘোষ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পর থেকেই রাজ্য বিজেপির সিনিয়র নেতারা ঘনিষ্ঠ মহলে বিস্ময় প্রকাশ করতে শুরু করেছিলেন। তাদের অধিকাংশই অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে এ বিষয়ে সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে বিজেপির অবস্থান, মতাদর্শ এবং বাস্তবতার কোনো মিল নেই। তিনি আরও বলেন, আমরা সবাই ব্যক্তিগত মতামত প্রকাশ করতেই পারি, কিন্তু তাতে যেন দলের অপূরণীয় ক্ষতি না হয় সেটা সবাইকে মাথায় রাখতে হবে।
লোকসভা ভোটের কাছাকাছি এসে যখন বিজেপি তৃণমূল সংঘাত চরমে, নরেন্দ্র মোদীকে দেশের সেরা প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে যখন প্রচারে ঝাঁপাতে মরিয়া বিজেপি, ঠিক সেই সময় দিলীপ ঘোষের এই মন্তব্য দলকে চরম বিড়ম্বনায় ফেলেছে বলেই মনে করছেন বিজেপির একাধিক নেতা।